তোমরা ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই আর কি। আমি ভুলে গেছিলাম কালকে যে গতকাল যে ছুটির দিন। গতকাল আমি চালু করে দেখি যে কেউ আসো না তোমরা। তারপরে খোঁজ নিলাম যে বৌদ্ধ পূর্ণিমা। তোমরা সবাই জানতে নাকি? জি স্যার। জানতে যে ছুটি। তোমাদের কি মিড টার্ম পরীক্ষার তারিখ জেনেছো তোমরা? না স্যার, জানি না। জেনে নিও। জেনে নিয়ে আমাকে জানিও। তোমাদের দুইটা পরীক্ষা হয়, একটা মিড টার্ম আর একটা ফুল ফাইনাল। মিড টার্ম পরীক্ষার আগে বেশ কিছু মানে কোর্সের অর্ধেক পড়িয়ে দিতে হবে। যে ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন বেঙ্গল, বাংলায় ব্রিটিশ শাসনের প্রভাব। স্যার, কোর্সটা কি আমাদের স্যার ইংলিশেই পড়তে হবে? বাংলায় পড়তে পারো, ইংরেজিতে লিখতে পারো, যার যেটা খুশি। ওকে স্যার। বাংলায় লেখা আমরা এনকারেজ করি এই জন্য যে জিনিসটা বোঝার জন্য নিজের মাতৃভাষা যতটা সহায়ক অন্য ভাষায় নয়। বাংলায় লেখায় বেটার, তবে চাইলে ইংরেজিতেও লিখতে পারো, নো প্রবলেম। বুঝতে পেরেছো? জি স্যার। 1757 থেকে 1947, 190 বছর বাংলা তথা ভারতবর্ষ ছিল গ্রেট ব্রিটেনের উপনিবেশ। এই উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে 1947 সালের 14 এবং 15 আগস্ট দুটি রাষ্ট্রের উদ্ভব ঘটে, পাকিস্তান এবং 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 ভারত। দুটি রাষ্ট্র কেন, বা একটি রাষ্ট্র নয় কেন, বা অনেকগুলি রাষ্ট্র নয় কেন, এই প্রশ্নটা আসে। আরো আসে যে এই যে 190 বছরের ব্রিটিশ শাসন ছিল, সেটা কেমন ছিল? সেটা কি ভালো ছিল? যদি ভালোই থাকে তাহলে বাংলার বা ভারতবর্ষের লোকেরা আন্দোলন করেছিল, আন্দোলন করে, আন্দোলন বিক্ষোভ বহু কিছু যে সকল উপায় আছে এই অবলম্বন করে ব্রিটিশ শাসকদের কাছ থেকে স্বাধীনতা নিয়ে অর্জন করেছিল বা নিয়েছিল কেন? তা আমরা তো মূলত আসলে পড়বো পাকিস্তান রাষ্ট্র কাঠামো এবং তার শাসন ব্যবস্থা বা তার বৈশিষ্ট্যগুলো, যে কারণে বাংলাদেশ সে উদ্ভব। কিন্তু তারও আগে জানা উচিত তোমাদের বা জানা দরকার যে এই বাঙালিরাই কিন্তু চেয়েছিল যে পাকিস্তান তৈরি হোক, পাকিস্তান নামে একটি রাষ্ট্র সৃষ্টি হোক, সেটা এই দেশের এবং বাঙালি মুসলমানরা চেয়েছিল। কেন বাঙালি মুসলমানরা ব্রিটিশ শাসনাধীনে থাকলো না, বা কেন তারা চেয়েছিল ব্রিটিশ শাসনের উদ্ভব হোক, এগুলো নিয়ে আগে আমরা আলোচনা করব, তারপরে বাংলাদেশ উদ্যোগের দিকগুলো আমরা দেখব। সবকিছুর আগেই যেটা আসে সেটা হলো ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসনটা কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। আগে জিনিসগুলো বলি বা ব্যাখ্যা করি বা আলোচনায় আমরা নিয়ে আসি, তারপরে আমরা দেখব যে ব্রিটিশ শাসন
এরিয়া কেমন ছিল, ব্রিটিশ শাসন কেমন ছিল বা কি ব্রিটিশরা পরিবর্তন এনেছিল, এটা জানার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হলো যে ব্রিটিশদের আগে যে ব্যবস্থা ছিল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সেটা কেমন ছিল, আর ব্রিটিশরা তাদের কি পরিবর্তন এনেছিল। বললো যে ব্রিটিশ শাসন খারাপ ছিল, আগে যে শাসন ব্যবস্থা ছিল সেটা কতটা খারাপ ছিল, আর ব্রিটিশরা তাতে আরো কত খারাপ যোগ করেছিল, এই ধরনের বিষয়গুলো আসে। যাই হোক, ব্রিটিশ শাসন কেমন ছিল, ব্রিটিশরা আগে যে শাসন ব্যবস্থা ছিল ভারতে, ব্রিটিশরা, ধরো মুঘলরা ছিল ক্ষমতায়, সে শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন তারা ঘটিয়েছিল। সব ক্ষেত্র কি ক্ষেত্রে কিভাবে আলোচনা পরিবর্তন ঘটিয়েছিল সেগুলো বলার চাইতে আমরা একটু যদি ভাগ করে নিই তাহলে আলোচনার সুবিধা হয়। ভাগগুলো হচ্ছে যে প্রশাসনিক পরিবর্তন কি এনেছিল ব্রিটিশরা, সমাজ সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন এসেছিল, অর্থনীতি এবং রাজনীতি। তো এই পর্যায়ে আগে আমরা প্রশাসনিক দিকটা নিয়ে আলোচনা করি, যে ব্রিটিশ প্রশাসনিক দিক কেমন ছিল, বা ব্রিটিশরা প্রশাসনের ক্ষেত্রে কি ব্যবস্থা প্রবর্তন করেছিল সেই সময়কার, বা ব্রিটিশ প্রশাসন কেমন ছিল। ব্রিটিশ প্রশাসন লিখে নাও, পয়েন্টটা লিখে নাও, ব্রিটিশ প্রশাসন। কাগজ কলম নিয়েছো তো নাকি? কাগজ কলম নেই? নিয়েছি স্যার। কাগজে লিখে নাও ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থা বা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের নেচারটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে আগের যে ব্যবস্থা ছিল উপমহাদেশে সেটা কেমন ছিল। ব্রিটিশরা আসার আগে যে ব্যবস্থা ছিল সেটা ছিল রাজতন্ত্র। রাজার হাতে সবচেয়ে ক্ষমতা ছিল, দেশের যে রাষ্ট্রীয় যে অর্থ সেটা ছিল রাজার নিজের ব্যক্তিগত অর্থ। রাজার মৃত্যুর পরে তার পুত্র, সাধারণভাবে তার পুত্র রাজা হতেন। যদি আমরা মোগল শাসকদের দিকে তাকাই তাহলে দেখব যে যে তাদের যে পর্যায়ক্রম, বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর, আকবরের পুত্র জাহাঙ্গীর, তার পুত্র শাহজাহান, তার পুত্র আওরঙ্গজেব, সবাই পিতার সিংহাসনে আরোহণ করেছিল। অর্থাৎ বংশানুক্রমিক একটি শাসন ব্যবস্থা কার্যকর ছিল। এখানে আইন কি ছিল? হ্যাঁ, কিছু ধর্মীয় বা শরিয়া আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা পরিচালিত হতো, তবে সব কিছুর ঊর্ধ্বে ছিল রাজা বা সম্রাট। তিনি যা বলবেন তার মুখের কথায় আইন, তিনি যেটা বলবেন সে সর্বশেষে সেটাই হবে শেষ পর্যন্ত। অনেক সময় রাজারা বা বাংলায় সেই সময় ব্রিটিশদের আসার সময় বাংলায় ছিল নবাবী ব্যবস্থা। নবাবী ব্যবস্থা এরকম যে বাংলা প্রায় স্বাধীনভাবে শাসিত হতো। বাংলার শাসকরা দিল্লির সম্রাটকে একটা নামমাত্র অর্থ দিয়ে স্বাধীনভাবেই বাংলা শাসন করতেন। আমরা নবাবী ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন মুর্শিদ কুলি খানের পরে সরফরাজ খান, তারপরে আলীবর্দী খান এবং তারপরে সিরাজউদ্দৌলা। এরা সবাই দিল্লির শাসকের অংশ হিসেবে বাংলা শাসন করেছিল, কিন্তু প্রায় স্বাধীনভাবেই করেছিল। এটা ছিল ঊর্ধ্বে, যে সর্বোচ্চ শাসক কিভাবে নির্বাচিত হতো বা কারা পরিচালনা করত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করত ঊর্ধ্বপদগুলো তুর্কি এবং আফগান বংশোদ্ভূত মুসলমানেরা। তুরস্ক এবং আফগান থেকে, আফগানিস্তান, তুরস্ক বা ইরান থেকে আসা অর্ধ বাঙালি বা এদের বংশোদ্ভূত যারা, তারা এই প্রশাসন ব্যবস্থা পরিচালনা করত এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যম ছিল ফার্সি ভাষা।
সর্বোচ্চ পদে। তার দ্বিতীয় ধাপের পদে ছোট ছোট নায়েব, গোমস্তা এগুলো পদে স্থানীয় অধিবাসীদেরকে নিয়োগ দেওয়া হতো, স্থানীয় হিন্দুদেরকে নিয়োগ দেওয়া হতো, যারা ট্যাক্স কালেক্টর বা এই ধরনের পদে তারা থাকতো। তা ব্রিটিশরা এই ব্যবস্থায় পরিবর্তন আনেন। পরিবর্তন আনে কি, যে গভর্নর ভারত শাসন করতেন লর্ড গভর্নর জেনারেল দ্বারা শাসিত হতো, এবং বিভিন্ন জেলা বা জেলা পর্যায়ে তারা গ্রেট ব্রিটেন থেকে সুশিক্ষিত, শ্বেতাঙ্গ, সুশিক্ষিত এবং তাদেরকে ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ প্রাপ্ত সুশিক্ষিত শ্বেতাঙ্গ আমলাদের দ্বারা দেশ পরিচালনা করা হয়েছিল মোটামুটি 100 বছর। 1757 থেকে 1857 সাল পর্যন্ত ভারতীয়দেরকে কোনো প্রশাসনিক বড় পদে নিয়োগ করা হতো না। 1857 সালে একটা বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহের পরে স্থানীয় অধিবাসীদেরকে কিছু কিছু পরিমাণে নিয়োগ করা হতো, কিন্তু সেটা উচ্চ পদে নিয়োগ করা হতো না। ম্যাজিস্ট্রেট, জজ, ম্যাজিস্ট্রেট এরকম সর্বোচ্চ এই পদ পর্যন্ত, মহকুমা পর্যন্ত। যেমন যেমন ধরো, আমি বোঝানোর জন্য বলছি, যেমন বঙ্কিমচন্দ্র ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, এইরকম ধরনের খুব বড় পদ না, তাদেরকে নিয়োগ করা হতো। তা ম্যাজিস্ট্রেটরা আগে শাসন ব্যবস্থায় এক ধরনের স্বেচ্ছাচারিতা ছিল। ব্যক্তিরা যা খুশি তাই করতেন, নবাব থেকে শুরু করে নবাব এবং সরকারি আমলারা, তাদের আইন বলে কোনো কিছু ছিল না। তারা নিজেদের ইচ্ছা মতো বা সম্রাট কি চান তার ইচ্ছা মতো প্রশাসন পরিচালনা করতেন। কিন্তু ব্রিটিশ শাসনে যে ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা ব্রিটেন কায়েম করলো, সেখানে শ্বেতাঙ্গ আমলারা পরিচালিত হতো আইন দ্বারা, সুস্পষ্ট আইন দ্বারা। কোড অফ কন্ডাক্ট ছিল, তাদেরকে আইন দেওয়া হতো এবং বলা হতো আইন অনুযায়ী তোমরা বিচার করবে, এবং প্রশাসন পরিচালিত হতো সুনির্দিষ্ট আইনের দ্বারা, ব্যক্তির ইচ্ছা বা তাদের আকাঙ্ক্ষা অনুপাতে না। ফলে ব্রিটিশ শাসনের একটা ভালো দিক যে মানুষে আইনের আশ্রয় নিতে পারত এবং সুবিচার, এক ধরনের সুবিচার তারা পেত, যে সুযোগটা ব্রিটিশ শাসন আমলে যেটা ছিল না। তারপরে কি বলবো, সমাজ না শিক্ষা সম্পর্কে বলি। ব্রিটিশ শাসনামলের আগে এদেশে শিক্ষার ব্যবস্থা ছিল, যেটা দুই ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল। এক ধরনের ছিল প্রশাসনিক শিক্ষার জন্য। আসলে মানুষ লেখাপড়া শিখবে কেন? লেখাপড়া শিখবে চাকরির জন্য। যদি সেটাই হয় তাহলে লেখাপড়া শিখতো শুধু ওই তুরস্ক, আফগানিস্তান থেকে আসা বিদেশি বংশোদ্ভূতরা। তারা যে ভাষায়, রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা, তোমরা জানো যে এটা হলো ইরানের ভাষা, আরবি না, ফার্সি। এ ভাষায় ব্যবহার করতো এবং এ ভাষায় লেখাপড়া শিখতো একটা শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী যেটা ছিল, সেটা স্থানীয় পর্যায়ে সংস্কৃত চর্চা হতো, ও সেই সংস্কৃত চর্চা করা হতো ওই টোল ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল। টোল কি, যে একজন গুরু থাকতেন, তিনি একটি স্কুল খুলে বসতেন, তিনি একাই যা জানতেন তাই শিখাতেন। গুরুর বাড়িতে যেতে হতো লেখাপড়া শেখার জন্য, গুরুর বাড়িতে যেয়ে তার বাড়িতে থেকে লেখাপড়া শিখতে হতো বেশিরভাগ, বা তিনি একটি স্কুল খুলতেন, সেই স্কুলে তিনি একজনই শিক্ষক থাকতো, একাধিক শিক্ষক কমই থাকতো, একেবারে থাকতো না তা না, কিন্তু তিনি তাদের মতো করে যা তাদের জ্ঞান সেটাই তারা দিয়ে যেতেন। কি শিখাতেন? তর্ক শিখাতেন, সংস্কৃত শিখাতেন, কাব্য শেখানো হতো, শ্লোক শেখানো হতো, এই ধরনের জিনিসগুলো শেখানো হতো। এই যে তোমরা ইতিহাস শিখবে বা ইতিহাস পড়বে বা প্রশাসনিক ব্যবস্থার জন্য আইন কানুন পড়বে, এরকম ধরনের
ব্যবস্থা ছিল না। আর সাহিত্য কি ছিল? সাহিত্য বলতে যা ছিল সেগুলো বাংলা গদ্য সাহিত্য ছিল না। যা কিছু লেখা হতো বাংলাতে সাহিত্য, তোমরা তো গল্প উপন্যাস পড়ো, এরকম গদ্যে কোনো কিছু লেখা হতো না, সবকিছু লেখা হতো কবিতার ছন্দে। তা মধ্যযুগের বিভিন্ন ধরনের কবি যারা বাংলা সাহিত্যের নমুনা, আমরা গদ্য সাহিত্য না কবি, তারা বিভিন্ন ধরনের গল্প উপন্যাস, গল্পের কাহিনী তারা কাব্যিক আকারে লিখতেন। যেমন ধরো তোমরা তো জানো কিছু কিছু, ইউসুফ, জুলেখা, সাইফুল মুল্লুক, বদিউজ্জামান, পদ্মাবতী, এই ধরনের সব কাব্য যেগুলো মূলত ছিল পৌরাণিক সাহিত্য নিয়ে। তা ব্রিটিশরা শিক্ষা ক্ষেত্রে কি করলো? ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পরে তারা, ব্রিটিশ সরকারের নির্দেশ ছিল যে স্থানীয়দের শিক্ষা ব্যবস্থা বা স্থানীয়দের যে সংস্কৃতি সেখানে হস্তক্ষেপ করা যাবে না। ফলে তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি এই দেশের মানুষ লেখাপড়া শেখানোর। কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন আসা শুরু করে 19 শতকে। 1835 সালে লর্ড বেন্টিং তিনি করলেন কি, বললেন যে আগে রাষ্ট্রীয় ভাষা ছিল, একটু আগে আমি বললাম রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, তাই তো? তিনি ফার্সির, ব্রিটিশরা ওই 100 বছর মোটামুটি ফার্সির দ্বারাই দেশ শাসন করতেন, ফার্সি ভাষা ব্যবহার করতেন। কিন্তু 1835 সালে তারা করলেন কি, ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা তারা করলেন রাষ্ট্রীয় ভাষা হবে ইংরেজি। ইংরেজিতে নির্দেশ আদান প্রদান, রাষ্ট্রীয় সব কিছু দেওয়ার ব্যবস্থা করেন। ফোর্ট উইলিয়াম নামে একটি দুর্গ ছিল, সেই দুর্গে কলেজ খোলা হলো। সেই কলেজে মূলত ওই যারা ইংরেজরা ছিলেন তাদেরকে বাংলা ভাষা বা স্থানীয় ভাষা শেখানোর একটা ব্যবস্থা করা হয়। কিন্তু ভাষার মাধ্যম হয়ে গেল এবং তারপর থেকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষার প্রসারের জন্য উদ্যোগ গ্রহণ করে। 1852 সালে, আমার সালটা একটু ভুল হতে পারে, 1852 সালে বা 55 হতে পারে, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করার আগে সারা দেশে তারা শত শত স্কুল খুলেছিল। যে স্কুলগুলোতে ইংরেজি ভাষার মাধ্যমে যে আধুনিক জ্ঞান, আমরা এই যে তো এখন যেমন স্কুলে যেমন পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, সংস্কৃতি পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, এই ধরনের ব্যবস্থা করা হয় 1855 সাল থেকে প্রাইমারি স্কুল খোলার জন্য। এখানেও সমস্যা ছিল, আমাদের এখনকার প্রাইমারি স্কুলগুলো কি সরকারি, তো কিন্তু এই প্রাইমারি স্কুলগুলো সরকারি ছিল না, সরকার অনুমতি দিত আর স্কুল খোলা হতো, কোনো ব্যক্তি উদ্যোগী করা হতো। অর্থাৎ হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে। 1855 সাল থেকে সারা দেশে তারা স্কুল এবং ইংলিশ স্কুল এবং এই যে তোমরা যেভাবে এখন আমরা যেমন যে দেখি স্কুলগুলো সেই ধরনের, সেখানে এই যে ভাষা, বিজ্ঞান, ভূগোল, এই ধরনের বিষয়গুলো শেখানো হতো, এই বিষয়ে শিক্ষাদান করা হতো। তবে স্কুলগুলো সরকারিকরণ করেনি বা সরকারি থেকে বেতন দেওয়া হতো না, বলা হয় যারা ছাত্র তাদের বেতনে স্কুলগুলো পরিচালনা করা হবে। তবে শিক্ষার যেন প্রসার ঘটে সেই জন্য ব্রিটিশরা আরো কিছু উদ্ভাবনীমূলক পদক্ষেপ গ্রহণ করে। তারা কি করে, যারা তোমরা জানো যে জমিদারি ব্যবস্থা তারা চালু করেছিল 1793 সাল থেকে। জমিদারদেরকে বা বিত্তশালী লোকদেরকে উৎসাহিত করা হয় স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য, যারা অনেকগুলো স্কুল করবে তাদেরকে কিভাবে তাদেরকে প্রলোভিত করা হতো, যে তাদেরকে বিভিন্ন ধরনের উপাধি দেওয়া হতো, স্যার উপাধি দেওয়া হতো, তারপরে নবাব, স্যার, নবাব, খান বাহাদুর, রায় বাহাদুর, এই ধরনের উপাধিতে ভূষিত করা হতো।
তোমরা হয়তো জানো যে এই যে রাজশাহী মাদ্রাসা এটা স্থাপন করেছিল সেই সময়, এটা স্থাপন করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন তার টাকায়। তোমরা ময়মনসিংহের আনন্দমোহন কলেজ কতিপয় ধনী ব্যক্তি মিলে প্রতিষ্ঠা করেছিল। এই যে নতুন যে স্কুলগুলো প্রতিষ্ঠা করা হলো, এই স্কুলগুলো প্রতিষ্ঠা করার ফলে এ দেশে শিক্ষার প্রসার ঘটা শুরু করে। কি ধরনের শিক্ষার প্রসার ঘটা শুরু করে? আধুনিক শিক্ষার প্রসার ঘটা শুরু করে। আধুনিক শিক্ষাটা কি? আধুনিক শিক্ষাটা হলো তোমাদের আধুনিক শিক্ষার ধারণা নিতে গেলে তোমাদেরকে পাশ্চাত্যের দিকে তাকাতে হবে। পাশ্চাত্যে মধ্যযুগ শেষ হচ্ছে যখন, তখন নতুন ধরনের একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়, তাকে বলা হয় রেনেসা। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক। ধর্মের বাইরে যে সেকুলার এডুকেশন অর্থাৎ ধর্ম নয়, পৃথিবী অনেক সুন্দর জায়গা, এখানে বাস করতে হবে, এখানে ভালোভাবে বাস করতে হবে, এখানে শান্তিময়ভাবে বাস করতে হবে, পৃথিবীকে উপভোগ করতে হবে, এটাই ছিল সেকুলার এডুকেশনের বৈশিষ্ট্য। তো ইটালিতে রেনেসা হয়। এই রেনেসার প্রভাবে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্যের ব্যাপক একটা উন্নতি ঘটে। সেটা শুধু ইংল্যান্ডে ঘটে তা না, গোটা ইউরোপেই ঘটে, দর্শন, শিল্প, সাহিত্য সব ক্ষেত্রে। তো যখন এদেশের মানুষরা এই যে লেখাপড়া শেখার সুযোগ পেল, তখন তারা পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্যের, মনে করো তারা ভল্টিয়ার, রুশো, মন্টিস্কো, এইসব বড় বড় দার্শনিকদের লেখাগুলো সম্পর্কে তারা পড়ার সুযোগ পেলেন বিদেশে। তো যখন তারা এই দেশের এগুলো পড়ার সুযোগ পেলেন, তখন তারা বুঝতে পারলেন যে ভারতীয় সমাজ একটি পশ্চাদমুখী সমাজ। তখন ভারতীয় সমাজকে উন্নত করার জন্য এই যে শিক্ষিত মানুষরা উঠে পড়ে লাগেন। এক ধরনের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক ধরনের জোয়ার সৃষ্টি হয়, সেটাকে বলা হয় বেঙ্গল রেনেসা। ওটা ছিল ইটালিয়ান রেনেসা, আর এই দেশের যেটা জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয় সেটা ছিল বেঙ্গল রেনেসা। এখন ভারতীয় সমাজকে এই যে শিক্ষিত লোকেরা ভেঙে নতুন করে গড়ার জন্য উদ্যোগী হন। তো ভারতীয় সমাজে কি কি ছিল বৈশিষ্ট্য? অনেক কিছুই ছিল। যেমন আমি বলছি, যেমন ছিল, এটা সবাই জানো যে সতীদাহ প্রথা। স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে আগুনে স্বামীর সঙ্গে পুড়িয়ে মারা হতো। আরো ছিল সন্তান বিসর্জন। এই যে আমার যদি এই মনস্কামনা পূর্ণ হয়, তাহলে দেবতা তোমার উদ্দেশ্যে আমার এই সন্তানকে দেব। তোমার একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমরা পড়তে পারো, দেবতার গ্রাস। কবিতাটাতে কি আছে? কবিতাটা দেখাচ্ছে যে নৌকা নিয়ে যাচ্ছে, নদী পার হচ্ছে, এই সময় ঝড় উঠেছে, সবার ধারণা যে এই ঝড়ে মারা যাবে, ডুবে যাবে, নৌকাকে মারবে। তখন কি করতে হবে? দেবতাকে খুশি করতে হবে। খুশি করার জন্য কি করতে হবে? যে একজন গরিব মানুষ নৌকায় ছিল, তার একটি ছোট বাচ্চা ছিল, তখন নৌকার অন্য সব আরোহীরা তার কাছ থেকে বাচ্চা কেড়ে নিয়ে দিল নদীতে নিক্ষেপ করে, দেবতা তোমাকে দিলাম, দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া। তো সন্তান বিসর্জন, মানুষ বিসর্জন, নরবলি প্রথা ছিল। গঙ্গায় সন্তান বিসর্জন একটি প্রথা ছিল। ভালো প্রথা মানে সুপ্রচলিত প্রথা। এছাড়া আর কি ছিল? ঠগীদের সম্পর্কে জানো? ঠগীরা হলো যে এই যে এক ধরনের গামছা, যে একজন, তখন তো কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, রেলপথ বা কোনো কিছু ছিল না, মানুষের গাড়িতে করে যেত, রাস্তায় দল বেঁধে গাড়িতে করে যেত। মনে করো রাজশাহী থেকে মালদায় যাবে, এই গাড়িতে নিয়ে 4-5 জন মিলে রওনা হলো। আমি বোঝানোর জন্য বলছি তোমাদেরকে। এই যে চাঁপাইনবাবগঞ্জ গেলে দেখলে যে আর এক দল লোক আছে, তারা আসলে ডাকাত,
তারাও বললো যে আপনারা কোথায় যাবেন, আমরা তো মালদাতে যাচ্ছি, বলে আমরাও যাচ্ছি। তাই বলে তারা সঙ্গে সঙ্গে যাওয়া শুরু করলো, তোমাদেরকে খাওয়ালো টাওয়ালো। কিন্তু রাত 12টায় যখন সবাই ঘুমিয়ে আসে, তখন ওই দলের লোকেরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, পড়ে লোকজনের গলায় এক ধরনের রুমালের গলায় পেঁচিয়ে 1 মিনিটের মধ্যে মানুষ হত্যা করা। এদেরকে বলা হতো ঠগি। এই ঠগিরা ছিল। রথের চাকায় নরবলি দেওয়া হতো। এছাড়া পিঠের ডাঁড়ায় বর্ষি বিধিয়ে দড়ি দিয়ে শূন্যে চক্কা আকারে ঘুরানো, চরকের দেখেছো, চরকের মেলা হতো। মানুষের পিঠে বর্ষি ফুটিয়ে দিত, দিয়ে তাকে একদম শূন্যে ঘুরাতো। তারপরে বহু বিবাহ, বাল্য বিবাহ ছিল। 12 বছর বয়স হলেই মেয়েকে বিয়ে দিতে হবে, যদি না দেওয়া হতো তাহলে তাকে একঘরে করা হতো। তোমরা যদি এমনি শরতের লেখাগুলো পড়ো তাহলে অজস্র নমুনা পাবে। শ্রীকান্ত যদি পড়েছো, শ্রীকান্ত নাম শুনেছ? শ্রীকান্তের প্রথম পর্বে দেখবে যে নায়িকাকে ছোটবেলায় বিয়ে দেওয়া হয়। কার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে? শরৎচন্দ্রের শ্রীকান্ত যদি পড়ো তাহলে শরৎচন্দ্রের শ্রীকান্তে দেখবে যে নায়িকার নাম রাজলক্ষ্মী, এবং তার বড় একটা বোন ছিল 1 বছরের, তার নাম ছিল সুরলক্ষ্মী। রাজলক্ষ্মী আর সুরলক্ষ্মীকে বিয়ে দেওয়া হলো কাকে? কৌলিন্য ব্রাহ্মণের সাথে, মানে খুব ভালো বংশজাত একজন ব্রাহ্মণ। তার বয়স কত ছিল? বয়সী, অলমোস্ট দাদুর বয়সী। বৃদ্ধ মানুষ, বৃদ্ধ ব্রাহ্মণ, তাদের কাজ ছিল বিয়ে করে বেড়ানো। এখানে যেত, তারা কতগুলো বিয়ে করতো এবং কতগুলো সন্তান তারা নিজেরাও যেত না। তারা ঘুরে ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গায় যেত, বিয়ে করতো, তারপরে সেখানে 15-20 দিন 20 দিন থাকতো, এবং শ্বশুরের কাছ থেকে মোটা টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে আবার আর এক জায়গায় যেত। সেই গ্রামে যে আবার থাকতো, আবার সেখানে যে একটা নতুন বিয়ে করতো, আবার সেখানে, অথবা পুরাতন বউ আছে সেখানে থাকতো। অর্থাৎ সারা বছর তারা ঘুরে ঘুরে, এরাই ছিল কৌলিন্য ব্রাহ্মণ। এ সম্পর্কে তোমরা যদি আরো ভালো করে জানতে চাও, শরতের উপন্যাস তো আছে, তাছাড়া ইয়ের লেখা আছে, আরে ভুলে গেলাম যে নাম, নীরদ চৌধুরীর লেখাগুলো তোমরা পড়তে পারো। নীরদের দুটো লেখা আছে, একটা হলো আত্মজীবনী, আর একটা হলো আত্মঘাতী বাঙালি, আর একটা বই বোধহয়, যাই হোক নামগুলো মনে করতে পারছি না। তোমরা যদি হলে পাবে, আত্মঘাতী বাঙালি পড়ে দেখতে পারো বাঙালির সমাজ কেমন ছিল। আরো কি ছিল? আরো সমাজে ছিল পতিতাবৃত্তি। কারণটা তো খুব সহজ, বিধবাদের বিয়ে দেওয়া হতো, মানুষকে বিয়ে দেওয়া হতো এই 12 বছর বয়সে বা 13 বছর বয়সে। কৌলিন্য ব্রাহ্মণ তো থাকতোই, বা বুড়ো ব্রাহ্মণ মরে গেল, তখন সে বিধবা হয়ে গেল। একজন মানুষ 13 বছর বয়সে বিধবা হয়ে গেল, সে কি করবে? সে দেখতে সুন্দর, তার তো আর কোনো কিছু জীবন নেই, বাড়ি থেকে পালিয়ে যেত, বা কোনো পুরুষ পালিয়ে নিয়ে যে পতিতালয়ে বিক্রি করে যেত, বা সে একজন বাইজি হতো। তো বাইজি প্রথা, শরৎচন্দ্রের, তোমরা শ্রীকান্তের কথা বললাম, সেখানে তো রয়েছে বাইজি প্রথা। বাইজি প্রথা ছিল একটি কমন একটি প্রথা। এই প্রসঙ্গে আমি একটু বই থেকে পড়ছি। অষ্টাদশ শতকের শেষ যুগের সমাজের নৈতিক চরিত্র সম্পর্কে নদিয়ার রাজা দেওয়ান কার্তিক চন্দ্র তার আত্মকথায় বলেন, মানুষের নৈতিক চরিত্র ছিল অবক্ষয়ের একটা শেষ প্রান্তে নেমে গিয়েছিল। কার্তিক চন্দ্র নামে একজন দেওয়ান, তিনি লিখেছেন সেই সময়কার কথা, আমি সেটা পড়ে শোনাচ্ছি একটা প্যারা। পূর্ব গ্রিস দেশে যেমন পণ্ডিত সকল বেশ্যালয়ে একত্রিত হয়ে পদা লাভ করতেন, সেরূপ প্রথা এখানেও প্রচলিত হয়ে উঠল। যারা ইন্দ্রিয়া শক্ত নন তারাও আমাদের ও পরস্পরের সাক্ষাতের নিমিত্ত এ সকল গণিকালয়ে যেতেন। সন্ধ্যার পর রাত্রি 1:30 প্রহর পর্যন্ত বেশ্যালয় পরিপূর্ণ থাকত। বিশেষ পর্ব উপলক্ষে তথায় লোকের স্থান সংকুলান হতো না।
লোকেরা পূজার রাত্রিতে যেমন প্রতিমা দর্শন করে বেড়াতেন, বিজয়ার রাত্রিতে তেমনি বেশ্যা দেখে বেড়াতেন। গ্রিসে ওই দার্শনিকরা একে অন্যের সঙ্গে আড্ডা দিত মিশত পতিতালয়ে, যে শুড়িখানায়, পতিতালয় এবং মদের দোকানে। তো এই দেশেও সেটা কালচার ছিল। পতিতালয়, বাগান বাড়ি, জমিদারদের দুই থাকতো, একটা হলো নিজের বাড়ি আর একটা থাকতো বাগান বাড়ি। তোমরা যদি যাও কখনো কলকাতায়, কলকাতায় গেছো তো বোধহয় কেউ, কলকাতায় যদি যাও তাহলে দেখবে যে যশোর রোড, এই যে যশোর রোড, যে রোডটা কলকাতায় ঢুকেছে, কলকাতায় ঢোকার 100 কিলোমিটার আগে থেকে দেখবে রাস্তার দুই পাশে বিশাল বড় বড় সব বাগান বাড়ি, মানে আম গাছ, জাম গাছ, এরকম বাগান বাড়ি, তার মধ্যে ছোট ছোট সব ছোট ছোট এখনো রয়েছে তাদের ধ্বংসাবশেষ। কলকাতা যেখানে এয়ারপোর্ট বর্তমান যেটা, তার উল্টো দিকে বা ওই এলাকায় যদি দেখো তোমরা, তাহলে ওরকম বাগান বাড়িগুলো দেখতে পাবে। জমিদাররা, একজন জমিদার মনে করো সন্ধ্যার পরে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেত বাগান বাড়িতে, ওখানে সে মদ্যপান করত, তার বাইজি থাকতো, বাইজি নাচ দেখতো, সে একা দেখতো না, তারও বন্ধু বান্ধবরা ছিল, আরো কিছু থাকতো, ও তাদের মতোই, তারা মিলে ওই রাত কাটিয়ে দিত। ভোর রাতের দিকে ওই গাড়িতে চড়ে তারা ঢুলতে ঢুলতে নিজের বাড়িতে ফিরতো, অথবা ফিরতো না, ফিরে ঘুমিয়ে পড়তো, ঘুম থেকে উঠতো আবার এই 2টোর পরে, 2-3টার দিকে, 3টার সময় ঘুম থেকে উঠে সে ওই হিসাব নিকাশ হয়তো জমিদারদের একটু দেখতে হয়, সেগুলো দেখতো, দেখে সন্ধ্যার পরে আবার ছুটতো বাগান বাড়িতে। জমিদাররা প্রতিযোগিতা করতো কার কত সুন্দরী রক্ষী হয়েছে, সব জমিদারদের রক্ষিতা থাকতো। এভাবে সমাজ ছিল দূষিত অষ্টাদশ শতকে। কিন্তু এই এই সমাজে পরিবর্তন ঘটে যখন ইংরেজি শিক্ষার প্রসার ঘটে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে রাজা রামমোহন রায়, তিনি 1832-33 সালে তিনি সতীদাহ প্রথা দূর করে দেওয়ার ব্যবস্থা করলেন, সতীদাহ প্রথা প্রত্যাহারের ব্যবস্থা করলেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1862 সালে তিনি বিধবা বিবাহের প্রচলন করলেন। আর এই যে বললাম যে সন্তান বিসর্জন দেওয়া, এই যে কাটানো, রক্ষিতার বাড়িতে কাটানো, এগুলোর পরিবর্তন ঘটিয়ে বরং জমিদারদের একটি কনভেনশন বা তাদের একটু স্টাইল হয়ে দাঁড়ালো শিক্ষিত হওয়া, ইংরেজি শিক্ষা গ্রহণ করা, এবং এই যে ভল্টেয়ার, রুসো, মন্টেস্কো, এইসব দার্শনিকদের লেখা পড়া। তোমরা যদি রবীন্দ্রনাথের লেখা পড়ো, নাটকগুলো দেখো বা উপন্যাসগুলো পড়ো, তাহলে দেখবে জমিদার বই নিয়ে আসে, চশমা চোখে দেওয়া, সে আবার শিক্ষিত। গোরা উপন্যাস যদি পড়ো, এই যে এরকম আরো লেখাগুলো যদি পড়ো, তাহলে দেখবে এই ধরনের। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার ফলে, শিক্ষা প্রসার ঘটার ফলে কি হয়, ভারতীয় সমাজে পরিবর্তন ঘটা শুরু করে। পরিবর্তনগুলো খারাপ মনে হচ্ছে? কি শুনতে পাচ্ছ না তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। এটা কি বললাম? শিক্ষা বললাম, প্রশাসন বললাম, শিক্ষা বললাম, সমাজ বলবো এবারে। ও, সমাজ বললাম, এটা শিক্ষার পরে সমাজ বললাম। তাহলে আগে বললাম প্রশাসনিক পরিবর্তন, প্রশাসনিক প্রভাব, পরে বললাম শিক্ষার প্রভাব, আর 3 বললাম সমাজের প্রভাব। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি সমাজ, ভারতীয় সমাজ তার কুসংস্কারগুলো থেকে নিজেকে মুক্ত করতে উদ্যোগী হয়। ঠিক আছে, এবার বলবো অর্থনৈতিক দিক।
শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। কি শুনছো? আমি তো কিছুই বলছি না। স্যার এবার অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করবেন বললেন। হ্যাঁ, এখন কি বলছি আমি? না স্যার। জান্নাতুল বুশরা, তোমার যে ছবি দিয়েছো, গালে হাত দেওয়া কেন? এমনি স্যার। সুকান্তর একটা ছবি আছে, তোমরা দেখছো? সুকান্ত কবি, তার একটাই ছবি আছে। সুকান্ত ভট্টাচার্যের নাম শুনেছ? জি স্যার। একটাই ছবি আছে, ছবিটা কি দেখেছো? দেখনি? সুকান্ত ভট্টাচার্যের একটাই ছবি আছে, এই যে এরকম করে। বেগম রোকেয়ার যদি দেখো, তো বেগম রোকেয়ারও একটাই ছবি আছে, বইয়ে মাথায় কাপড় দিয়ে হাঁটছেন, হাঁটা ছবি। স্যার আপনিও তো সবসময় এরকম করেই থাকেন। হাতটা কোথায় রাখবো বলো? হাত, হাত। গরিলার হাত দেখেছো তোমরা? ইয়েস স্যার। কি দেখে, কি 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 ভালো করে দেখেছো? স্যার আমাদের মতোই অনেকটা স্যার, ম্যামাল জাতি। না, গরিলার পায়ের চাইতে হাত বড়, সেটা কি তোমরা জানো? হ্যাঁ স্যার। শিম্পাঞ্জি দেখেছো? ইয়েস স্যার। মানুষের সবচেয়ে কাছাকাছি প্রজাতি হলো শিম্পাঞ্জি। জি স্যার, 98% মিল আছে। হ্যাঁ, তোমার রক্ত, তোমার রক্ত শর্ট পড়ে গেল, শিম্পাঞ্জির গায়ে থেকে রক্ত যদি ম্যাচ করে নিয়ে তোমার গায়ে দিলে, তোমার তুমি তুমি চলবে, বাঁচতে পারবে। রক্ত শূন্যতা হঠাৎ করে হয়ে গেছে, শিম্পাঞ্জির বডি থেকে রক্ত নিয়ে তোমার গায়ে দেওয়া হচ্ছে, চলবে। তোমার হার্ট নষ্ট হয়ে গেল, তোমার হার্টের ফেলে দিয়ে শিম্পাঞ্জির হার্ট, ম্যাচিং এর একটা ব্যাপার অবশ্য আছে, লাগিয়ে দেওয়া হলে তুমি চলবে। তোমার হার্ট আর শিম্পাঞ্জির হার্ট একই রকম, তা কি জানো? স্যার মানুষ রক্ত শূন্যতায় মারা যায় কেন? রক্ত যখন প্রয়োজন হয় শিম্পাঞ্জির রক্ত দিলেই তো হতো। দেওয়া যায়, কিন্তু ওই রিক্সের মধ্যে না যে, যেমন ধরো ও ও ও ও গ্রুপ, যে কোনো গ্রুপের মানুষের রক্ত অভাব না থাকলে তাকে ও দেওয়া যেতে পারে। কিন্তু কিন্তু তারপরে ওর টেস্ট করে, হ্যাঁ, যে কোনো গ্রুপকে ও রক্ত দেওয়া যায়, কিন্তু তারপরেও ওর ওর যদি সে বি হয় বি দেওয়াই ভালো, যদি সে এ হয় এ দেওয়াই ভালো, বা এবি যদি হয় এবি স্যার দেওয়াই ও ভালো। পজিটিভ সর্বদাতা স্যার। হ্যাঁ, সর্বদাতা। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে দেওয়া যেতে পারে। তো সেই জন্য মানুষ আসলে শিম্পাঞ্জির রক্ত নিতে চায় না। কিন্তু বিশেষ প্রয়োজন হলো, নাই, তুমি মনে করো রবিনসন ক্রুসোর মতো একটা দ্বীপে আছো, ওখানে আর কেউ নাই, ওর রক্ত দরকার, তখন যদি দেওয়া হয় তাহলে হবে, চলবে। তারপরে ইভেন এখন যেটা বলা হচ্ছে যে যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস বহু আগে থেকে শিম্পাঞ্জিদের মধ্যে ছিল, মানুষের মধ্যে আসেনি। এই রিসেন্টলি মানুষের মধ্যে ঢুকে এই এত কাণ্ড হয়ে গেল, পৃথিবীতে ছড়িয়ে গেল। শিম্পাঞ্জিরা তো সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে না, তাই না? এক শিম্পাঞ্জি তো সারা পৃথিবী ঘুরে বেড়ায় না। মানুষের বয়স কত জানো? মানুষের বৈজ্ঞানিক নাম জানো? হোমো স্যাপিয়েন্স। হোমো সাপিয়েন্সের উদ্ভব কতদিন আগে তা জানো? হোমো সাপিয়েন্সের উদ্ভব মাত্র 2 লক্ষ বছর আগে।
হোমো সাপিয়েন্সের উদ্ভব আফ্রিকার যেটা কেনিয়া সেই এলাকায় 2 লক্ষ বছর আগে। তার মধ্যে 1,30,000 বছর তারা কেনিয়াতেই ছিল। 70,000 বছর আগে তারা কেনিয়া থেকে বেরিয়ে আসে আউট অফ আফ্রিকা, এসে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে 60,000 বছর তারা ওই পশু পাখির মতোই ঘুরে বেরিয়েছে সারা পৃথিবীতে। 10,000 বছর আগে যখন তারা খাদ্য উৎপাদন করতে শিখলো, বা তখন থেকে তারা তাদের যে পরিবর্তন আসা শুরু করে, সেটা একটা বিপ্লব। যাই হোক, আমরা মূল বিষয়ে আসি। বেশি জ্ঞান দিলে আবার ধারণ করতে সমস্যা হবে। ভারতীয় সমাজ ছিল ব্রিটিশরা আসার আগে এ স্ট্যাটিক সোসাইটি, একটি স্থবির সমাজ। এখানে মুদ্রা ব্যবস্থা বলে ছিল না, সেইভাবে মুদ্রা ব্যবস্থা ছিল না। ভারতীয় সমাজ ছিল গ্রাম কেন্দ্রিক। একটা গ্রামে একটা গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ ইউনিট। একটা গ্রামে থাকতো কামার, থাকতো যে ওই হাতুড়ি দা কোদাল সব বানাতো, তাঁতি থাকতো কাপড় তৈরি করতো, কুলু থাকতো যে তেল তৈরি করতো, এবং খাবার মানুষ কি করত, কৃষক, বেশিরভাগ মানুষ হতো কৃষক। সে শস্য উৎপাদন করত, শস্যের সে ওই যে ধানের পরিবর্তে সে ওই কাপড় বা এই দা এগুলো নিত। একটি সমাজের জন্য যা প্রয়োজন ততটুকুই মানুষ উৎপাদন করত, বেশি উৎপাদন করত না। মনে করে 100 মণ ধান উৎপাদন করে কি করব আমি, কি হবে 100 মণ ধান উৎপাদন করে? আমার খেতে লাগবে 10 মণ, আর 10 মণ দিয়ে আমি কাপড় চোপড় কিনবো, কাপড় দা করে কিনবো। আমার 100 মণ ধান, বাকি 80 মণ ধান কোনো কাজে লাগবে না। ফলে তারা উৎপাদনও বেশি। প্রতিটি গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। একটা গ্রামে নিজেদের একদল মানুষ বাস করত, এবং তারা তাদের যা প্রয়োজন ততটুকুই তারা উৎপাদন করত। কারণ বেশি উৎপাদন করে তো লাভ নাই, সেগুলো বিক্রি করা বা মুদ্রা ব্যবস্থা সেভাবে ছিল না। তা ব্রিটিশরা আসায় এই সমাজটা ভেঙে দেয়। কিভাবে? প্রথমত তারা ট্যাক্স, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে অনেক ব্যাপকভাবে ট্যাক্স উৎপাদন করে, এবং জমিদারের কাজ হলো যে বেশি বেশি করে শস্য নিয়ে নেওয়া মানুষের কাছ থেকে। জমিদারের কাজ হলো কৃষকের কাছ থেকে বেশি আদায় করা। একজন জমিদার, তার 10 মণ ধান হয়, তাকে বলে যে 8 মণ ধান আমাকে দিবে তুমি, ট্যাক্স না দিলে জমিদারি থেকে উচ্ছেদ করব। কিন্তু সত্যি সত্যি তো অত বেশি উৎপাদন করা যেত না। কৃষকের পেশা বিপর্যস্তকর হয়ে পড়ে। পাশাপাশি যারা তাঁতি ছিল, সেই ব্যবস্থা বাংলার যে কাপড় শিল্পকে প্রায় ধ্বংস করে দেয় ব্রিটিশরা। বাংলার যারা তাঁতি, তারা সুন্দর সুন্দর কাপড় তৈরি করতো, মসলিন নামে কাপড় তৈরি করতো। তো তাঁতি দিয়ে ধরে তাদেরকে দিয়ে হাত কেটে নিত, হাত মানে ওই যে বুড়ো আঙ্গুলটা কেটে নিত। তোমরা কি জানো হাতের এই যে 5টা আঙ্গুল, তার মধ্যে সবচাইতে কার্যক্ষম আঙ্গুল কোনটা? জানো না? এই যে 5টা আঙ্গুল, সবচেয়ে দামি আঙ্গুল কোনটা? স্যার, বুড়ো আঙুল। হ্যাঁ, আমিও জানতাম না এটা কোনটা। আমি দক্ষিণ কোরিয়াতে গিয়ে আমি ওখানে মানে লেবারদের কাছ থেকে শুনলাম যে এই যে বুড়ো আঙ্গুলটা সবচেয়ে দামি। ওখানে কারখানার তো বাঙালিরা, শ্রমিকরা প্রচুর কাজ করে, তো তা এখানে মেশিনে হাত কাটা যায়, আঙ্গুল কাটা যায় অনেক সময়। তো এগুলো আঙ্গুল কাটে, এই মনে করো $10,000 করে দিবে, $10,000 যে কোনো আঙ্গুল কাটা গেলে। কিন্তু কিন্তু বুড়ো আঙ্গুল কাটা গেলে $1,00,000।
বুড়ো আঙ্গুল যদি না থাকে তোমার এই হাত আর কোনো কাজে আসবে না, কোনো কাজ করতে পারবে না তুমি। তা ব্রিটিশরা এই তাঁতিদের এই বুড়ো আঙ্গুল কেটে দেয় যেন তারা মসলিনের মতো কাপড় তৈরি করতে না পারে। পাশাপাশি তারা গ্রেট ব্রিটেনে এই সময় শিল্প বিপ্লব ঘটেছিল, গ্রেট ব্রিটেন থেকে ব্যাপক পরিমাণে সস্তা কাপড় চোপড় এনে তারা বিক্রি করা শুরু করে। মনে করো একজন কৃষক 1 মণ ধান দিয়ে একটা শাড়ি নিত, এখন বলছে যে 10 কেজি ধান দিলে একটা শাড়ি দিয়ে দিত ব্রিটিশরা, কারণ মিলে উৎপাদন করতে হয়, তাদের উৎপাদন খরচ কম হয়। ফলে বাংলার তাঁতি, কামার, একইভাবে কামার, এই সকল পেশাজীবীরা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের যে গ্রাম ছিল, স্বয়ংসম্পন্ন গ্রামের এই ব্যবস্থা ভেঙে পড়ে। সমাজে একটি উৎপাদনমুখী উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে, মানুষ বেশি বেশি করে উৎপাদন করা শুরু করে। যারা তাঁতি ছিল তারা গ্রাম থেকে শহরে চলে যায়। এই যে একটা গ্রাম স্বয়ংসম্পন্ন একটা গ্রাম ব্যবস্থা ছিল, সে ব্যবস্থা ভেঙে ফেলে ব্রিটিশরা। ফলে কি হয়, ফলে এই যে হাজার হাজার যুগ যুগ ধরে যে ব্যবস্থাগুলো ছিল সেই ব্যবস্থায় ভেঙে পড়ে। অর্থাৎ একটা পুঁজিবাদী ব্যবস্থা চালু হয়। আগে ছিল সামন্ততান্ত্রিক একটি অর্থ ব্যবস্থা, তার জায়গায় পুঁজিবাদী একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কি মনে হচ্ছে, ব্রিটিশ শাসন খুব ভালো? আমি দক্ষিণ কোরিয়া থেকে 3 বার পোস্ট ডক্টরেট করেছি। আমি অনেকদিন ছিলাম কোরিয়াতে। কোরিয়ানদের যে বৈশিষ্ট্য, ওরা ভালো ইংরেজি বলতে পারে না। মানে কোরিয়ান ভাষাটার গ্রামার এমন ধরনের যে ইংরেজি ওদের খুব কঠিন। আমাকে বহুবার কোরিয়ানরা বলেছে, যদিও আমি খুব ভালো ইংরেজি বলি বা লিখি না, তারপরে বলে আমি বহুবার শুনেছি কোরিয়ানদের কাছ থেকে, ইউর ইংলিশ ইজ এক্সিলেন্ট। তারপরে আমাকে একদিন বলা শেষ হয়নি, গল্পটা শেষ করতে হবে। আমাকে একদিন এক কোরিয়ান বলতেছে যে তুমি এত ভালো ইংরেজি, হাউ ইউ নো সো মাচ গুড ইংলিশ, হোয়ার ইউ লার্ন ইট? তখন আমি বললাম যে আমরা ছিলাম ব্রিটিশ কলোনি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ, সেই জন্য আমাদের স্কুল থেকে ইংরেজি শিখতে হয়, এই জন্য আমরা কম বেশি সবাই ইংরেজি জানি। তখন সেই কোরিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে বলতেছে, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু ব্রিটিশ, দে টিচ ইউ গুড ইংলিশ, থ্যাঙ্কস টু ব্রিটিশ কলোনিয়ালিজম, যে তোমরা ব্রিটিশদের অধীনে হয়েছিলে, এটা একটি বিশাল একটি ভাগ্যের ব্যাপার। কিন্তু ও বাংলা দেশের বা বাঙালি জাতির বা এই উপমহাদেশের ইংরেজিটা ইতিহাস জান বলেই এই কথা বলেছিল। আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা ব্রিটেনের উপনিবেশ হয়েছিলাম। আমি এতক্ষণ যা বললাম মূলত বললাম ব্রিটিশ শাসনের সুফল বা ভালো দিকগুলো। ব্রিটিশ শাসনের কুফলগুলোই ছিল তো, তাই না? এখন আমি সেগুলো সম্পর্কে একটু দেখাচ্ছি বা বলছি। এই স্ক্রিন শেয়ার করে কোথায়? পাওয়ার পয়েন্টে যাব। স্যার মাইকের রাইট সাইডে, মাইক আইকনের। মাইকের কাছে না? দেন স্যার ডেস্কটপ শেয়ার দিবেন। দাঁড়াও,
হ্যাঁ পেয়েছি। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ব্রিটিশ শাসনের যে খারাপ দিকগুলো ছিল সেগুলো সম্পর্কে এখন আমি বলবো। একটা হলো অপশাসন। অপশাসন মানে কোনো মর্যাদা ছিল না। এদেশের মানুষকে তারা স্লেভের মতো মনে করতো। স্লেভ স্লেভ অপশাসন, যা খুশি তাই করত। তাদের কোনো মানুষের যে মৌলিক অধিকার বা মানবিক অধিকার এই জিনিসগুলো ছিল না। দ্বিতীয় যে দিক, খারাপ দিক, সেটা হলো যে ওয়েলথ ড্রেনেজ, সম্পদ নিঃসরণ। এদেশ থেকে তারা সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। কোটি 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 টাকার সম্পদ তারা নিজে নিয়ে গিয়েছিল। আরো কি করেছিল, তাদের নিজস্ব সংস্কৃতি, বাঙালিদের যে সংস্কৃতি ছিল সেটা প্রায় ধ্বংস করে তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, ইংরেজি ভাষায় কথা বলা, ইংরেজদের মতো করে চলা, এইগুলো তারা দিয়েছিল। আর কি করেছিল, বাঙালির জাতিসত্তার বিকাশ যেন না ঘটে সেটার জন্য তারা চেষ্টা করেছিল। এছাড়া আরো কি করেছিল, এই দেখা যায়? না স্যার। জি স্যার, কি পড়াতে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ অপশাসন পড়াচ্ছেন এখন। পড়ো। স্যার, দুর্ভিক্ষ, উপনিবেশে শিল্পায়ন না করা, বেকারত্ব এবং উন্নয়নহীনতা ও দারিদ্র্য। গুড। এগুলো ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। অনেক দুর্ভিক্ষ হয়েছিল। 1776 সালে যে দুর্ভিক্ষ হয় তাতে বাংলার 1/3 মানুষ মারা যায়। এ দেশ থেকে তারা পাট নিয়ে যেত, নিয়ে যায় গ্রেট ব্রিটেনে, সে পাট ব্যবহার করে কাপড় তৈরি করত, করে আবার সেই কাপড় এই দেশে নিয়ে এসে বিক্রি করত। এদেশে তারা শিল্প কলকারখানা হতে দিত না। এদেশ থেকে কয়লা তারা নিয়ে যেত, নিয়ে যেয়ে গ্রেট ব্রিটেনের কলকারখানাগুলো চালাতো। এদেশের লোককে কোনো চাকরি দেওয়া হতো না। 1858 পর থেকে 57 পর থেকে কিছু কিছু দেওয়া হয়, কিন্তু বড় বড় পদগুলোতে তারা কখনোই তারা চাকরি দিত না। আর উন্নতি তারা ওইভাবে উন্নতি তারা ঘটায়নি। যেমন 1700, আমি একটু আগে যে কথা বললাম, 1770 বা 1176 সালে দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মারা যায়। একে 73-এর মর্মান্তর বলা হয়, 76-এর মর্মান্তর। ব্রিটিশ শাসন আমলে একাধিকবার দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষগুলো ছিল কৃত্রিম। ব্রিটিশ শাসনের অদূরদর্শিতার ফলে দুর্ভিক্ষগুলো ঘটেছিল এবং তাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। 76 সালে দুর্ভিক্ষের একটা এখানে কেন ঘটেছিল 76 সালে দুর্ভিক্ষ, সেগুলোর একটা বলা হচ্ছে। চরম খাদ্যাভাবের এক বিভীষিকাময় ইঙ্গিত দেখা দিল 1769 সালে। সঙ্গে বাংলা বিহারের সমস্ত বণিক, তাদের সকল আমলা গুমস্তা, রাজস্ব বিভাগের সকল কর্মচারী যেখানে নিযুক্ত ছিল সেখানে ধান চাল ক্রয় করতে লাগলো। খাদ্যাভাব দেখা গেল, তখন তারা বেশমের আকাঙ্ক্ষায় খাদ্য কিনা স্টক করে রাখতো বা রেখেছিল। ব্রিটিশ শাসনের একটু আগে বলছিলাম যে ভালো দিক না, খারাপ দিকগুলোর মধ্যে এইটা। দুর্ভিক্ষ এমন পর্যায়ে ছিল যে মৃত মানুষের মাংস খেয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। মানে খাদ্যাভাবে মানুষ মারা যাচ্ছে, এটা চিন্তা করা যায়? মৃত্যুর আগেই মুমূর্ষুদের দেহের মাংস শিয়াল কুকুর খেয়ে ফেলত। মানে শিয়াল কুকুররাও এত ক্ষুধার্ত ছিল।
1972 সালের 1772 সালে দুর্ভিক্ষে বাংলার 1 কোটি মানুষ মৃত্যুবরণ করে এবং এটা ছিল সম্পূর্ণভাবে মানে প্রশাসনিক অদক্ষতার ফলে এটা ঘটে। একইভাবে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষে 15 থেকে 35 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল। তাহলে কি বলবো, ব্রিটিশ শাসন ভালো? এই স্যার একদমই না। না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ব্রিটিশ সরকার ব্রিটেন থেকে সস্তা মিলের কাপড় আমদানি করে বাংলায় বস্ত্র শিল্প ধ্বংস করে। 20 শতকে পাট শিল্পের বিকাশ ঘটে, কিন্তু পাট কলগুলো ছিল ইংল্যান্ডের ডান্ডিতে। ব্রিটিশ সরকার এদেশ থেকে শুধু শিল্পের কাঁচামাল সংগ্রহ করে, কোনো কলকারখানা স্থাপন করে নাই, ফলে মানুষের কর্মসংস্থান ঘটে নাই। ব্রিটিশ পূর্বকালে রেশম বস্ত্র শিল্প ছিল বাংলার প্রধান সম্পদ। এই শিল্পকে ধ্বংস করেছিল ব্রিটিশরা। উপনিবেশিক শাসনের বড় একটি দিক ছিল বেকারত্ব। তোমরা 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 সূর্য সেনের নাম শুনেছো? জি স্যার। জি স্যার। সূর্য সেনের সঙ্গে আরেকজন মারা গিয়েছিল ওই দিন চিটাগাং ইয়াতে, যে তারা আসলে ক্লাবে হামলা করেছিল, প্রীতিলতা ওয়েদ্দেদার। তার নাম শুনেছো? জি স্যার। প্রীতিলতা ওয়েদ্দেদার এক্সট্রা অর্ডিনারি মেধাবী একজন স্টুডেন্ট ছিল। সে ওই এসএসসি ইন্টারমিডিয়েট সবগুলোতে ফার্স্ট হয়েছিল, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট, বিএ এমএ সবগুলোতে। কিন্তু সে নিজের একটা চাকরি জোটাতে পারেনি, একটা স্কুলের টিচারের চাকরিও সে পায়নি। প্রীতিলতা ওয়েদ্দেদারের তোমরা শিক্ষাগত যোগ্যতা গুলো দেখো, যে এরকম একটা সুশিক্ষিত মানুষ যে কখনো সেকেন্ড হয়নি, বিএ এমএ থেকে শুরু করে স্কুল ইয়াতে, সে মানুষের কোনো চাকরি, এরা স্কুল টিচারের চাকরিও পাচ্ছে না। তাহলে বিদ্রোহী হবে না কেন তারা? তো ব্রিটিশরা আমাদের দেশে সম্পদ নিয়ে যায়, গ্রেট ব্রিটেনে নিয়ে যায়, তারা বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট। ব্রিটেনে যদি যাও দেখবে যে একটা ধনী দেশ। তো এইগুলো সবই ভারতের সম্পদ, বা বাংলাদেশে ভারতের সবচেয়ে সম্পদশালী এলাকা ছিল বাংলা। বাংলার সম্পদ দিয়ে এগুলো গড়ে উঠেছিল। রিসেন্টলি ভারতের একজন অধ্যাপিকা, অর্থনীতির অধ্যাপিকা হিসাব করছেন, করে মানে পরিসংখ্যানে দিয়ে দেখিয়েছেন ব্রিটিশরা কত টাকা এই দেশ থেকে নিয়ে গেছে মোট। তো এখানে দেখতে পাচ্ছ তো কিছু নমুনা। পলাশীর যুদ্ধের পর মির্জাফরের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 12,38,557 পাউন্ড নিয়েছিল মির্জাফরের কাছ থেকে। শেষে এমন হয় মির্জাফর আর সেনাবাহিনীর বেতন দিতে পারে না, কারণ সব টাকায় তাকে ব্রিটিশদেরকে দিয়ে দিতে হয়েছিল। এছাড়া ব্রিটিশ কর্মচারীদেরকে ঘুষ দিতে হতো। তাহলে কি হলো? তাহলে ব্রিটিশ শাসন কেমন মনে হচ্ছে? খারাপ স্যার। হ্যাঁ, খারাপ। এটা তোমাদের ফার্স্ট হলো মানে প্রশ্ন বা টপিক। এটা পড়বে তোমাদের মিড টার্ম পরীক্ষা খুব শীঘ্রই হবে। তো সেটার জন্য এই বইটাতে ভালো দেওয়া আছে, দেখো তো বইটা দেখা যায়? জি স্যার যাচ্ছে, বাংলাদেশের ইতিহাস। এই বইটার দাম 225 টাকা, যে কোনো দোকানে পাবে, সোনাদিঘির, খুব কমন বই।
না, 225 টাকাতে লেখা আছে, কম করে নিবে আরো 170-80 স্যার কম টাকা। নাই হ্যাঁ হ্যাঁ, লেখা আছে 225। তা এই বইটা স্যার, তোমরা রাইটারের নামটা একটু স্যার বলেন। এই যে দেখে নাও, 4 জন মিলে লিখেছে বইটা। স্যার দেখা যাচ্ছে না ওভাবে স্যার। দাঁড়া, আমি এটা সরিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড না, জি স্যার। কেমন মনে হচ্ছে বাংলার ইতিহাস বা এই যে হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ বাংলাদেশ? স্যার জোস। স্যার বিরক্ত অনেক লাগছে না? ইন্টারেস্টিং। একটু বোরিং লাগছে স্যার। একটু বোরিং? স্যার ইন্টারেস্টিং আছে। এই কই সরাতে পারছি না, তাই কিভাবে সরাবো এটা? ব্যাকগ্রাউন্ড স্যার কি বলো? স্যার বইটা কি ভার্সিটির লাইব্রেরিতে পাওয়া যাবে? ধর, 150 টাকা দাম, তোমরা দোকান থেকে কিনে নিবে, আমিও তো কিনে নিচ্ছি। ভার্সিটির লাইব্রেরিতে কে খুঁজতে যায়? সোনা দেখিতে গেলেই পাবে, যে কোনো বইয়ের দোকানে পাওয়া যায়। এটা এত বিক্রি হয় বইটা। বইটার লেখক হলো আব্দুর রহিম, আব্দুল মমিন চৌধুরী, ABM মাহমুদ আর সিরাজুল ইসলাম, 4 জন মিলে লেখা। জি স্যার, লিখে নিয়েছি স্যার। এই যে এখন দেখা যাচ্ছে। তাহলে ব্রিটিশ শাসন কেমন ছিল এক কথায়? অত্যন্ত খারাপ স্যার। খারাপ। কিছু কিছু ভালো দিকও তো ছিল, তাই না? কিন্তু স্যার সেটা মানে যে পরিমাণ শোষণ করছে সেটার তুলনায় অল্প স্যার। হ্যাঁ, যারা বলে, তুমি যদি যাও, নীরজ চৌধুরীর লেখা আছে, তার আত্মঘাতী বাঙালি, আর হ্যাঁ হ্যাঁ আত্মঘাতী বাঙালি, তারা আবার ব্রিটিশ শাসনের খুব খুব প্রশংসা করে গেছে। তারা বলেছে ব্রিটিশ না আসলে এই দেশের মানুষরা সভ্য হতো না। নীরজ চৌধুরীর লেখাগুলো যদি পড়ো, লেখাগুলো বাংলাতেই পাওয়া যায়, যে কোনো বইয়ের দোকানে পাবে। যদি পড়ো, যুক্তি দিয়ে দিয়ে একদম নিখুঁত ভাবে দেখিয়েছে যে ব্রিটিশদের আগে এই দেশের লোক কত খারাপ ছিল, আর ব্রিটিশরা এসে আমাদেরকে বাঁচিয়েছে। ব্রিটিশ সেনাপতিরা যেত ইয়াতে, নেপাল আক্রমণ করতে গিয়েছিল। নেপালে যখন আক্রমণ করতে যায়, এদেশের মেয়েরা উলু দিয়া পূজা করেছে যে ব্রিটিশরা যেন জিতে আসে ওই যুদ্ধে। রাজা রামমোহন রায়ের কথা নিশ্চয়ই শুনেছো। রাজা রামমোহন রায় জি ছিলেন স্যার। ব্রিটিশ শাসনের মহাভক্ত। তারা মনে করতো যে ব্রিটিশরা এসেছে বলে আমরা বেঁচে আছি বা আমরা কিছু শিখতে পেরেছি। যাই হোক, তারা ছিল ঔপনিবেশিক যুগের মানুষ, তারা তো আজকের দিনের মানুষ না। আজকে ব্রিটিশরা নেই, আমরা কি পিছিয়ে আছি? আমরা তো পিছনে তো নই, তাই না? আর আর সবাই তো স্বশাসিত হতে চায়, সবাই তো চায় যেন নিজেরা নিজেদের শাসন করব, তাই না? আর কোনো প্রশ্ন আছে? না স্যার। নেই? আগামী সপ্তাহে দেখা হবে। তোমরা এটা বই জোগাড় করে এটা একটু পড়ে নিও। স্যার বইয়ের নামটা আরেকবার স্যার। বইয়ের নাম বাংলাদেশের ইতিহাস, আর লেখকের নাম আব্দুর রহিম। ঠিক আছে আব্দুর রহিম, আব্দুল মমিন চৌধুরী, এই 4 জন মিলে লেখা। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাসটা কি স্যার আমরা পরে স্টার্ট করা যায় না স্যার? মানে না। আমরা এর আগেই স্যার একটা ক্লাস করেছি স্যার।
আমাদের খাওয়া দাওয়া নামাজ করা যায় না, 3টা থেকে অন্য সেকশনের ক্লাস আছে যে। অন্য ক্লাস আছে আরো। স্যার আমাদের অনেকের নামাজ পড়তো ওই জন্য ডেটটাই আবার জামাত আছে। তোমরা এটা ইয়াকে বলো, ওই যে মানে বিশ্ববিদ্যালয় অথরিটিকে বলো, নামাজ ব্রেক দেওয়া হয় না। এমনি পড়ে নিও যাদের দরকার, নামাজ পড়তে আর বেশি সময় তো লাগে না, পড়ে নিয়ে অ্যাটেন্ড করো, সমস্যা কি? স্যার ধরেন নামাজ পড়তে টাইম লাগে স্যার। আর এটা তো তোমাদের রেকর্ড করার ব্যবস্থা আছে তো এখানে। আর তুমি কি করছো না করছো আমি তো আর দেখতে পাচ্ছি না। ওই অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে যা করে যে ও চালু করে দিয়ে চলে যায়, মানে তার উপস্থিতিটা আছে, আমি এটাই। ব্যক্তি উদ্যোগে এটা সম্পন্ন করো, কেমন? তাহলে আজকের মতো রাখি। তাহলে আমরা প্রথম প্রশ্ন পড়ালাম, প্রশ্নটা হলো বাংলায় ব্রিটিশ শাসনের প্রভাব। কেমন? তোমরা কি করবে, তোমরা একটা নোট তৈরি করে ফেলো, তোমাদেরকে কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে। বাংলায় ব্রিটিশ শাসনের প্রভাব পর্যালোচনা করো। রিভিউ দ্য ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন বেঙ্গল। স্যার আমরা বাংলায় তো লিখবো না? বাংলায় লিখবে বা ইংরেজিতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। স্যার নেক্সট ক্লাসের আগে কি সাবমিট করতে হবে? না না, নিজে তৈরি করে রাখো, এরপরে যখন পরীক্ষা নেব তখন যেন ধরলে বলতে পারো। বেশিরভাগই সুন্দর সুন্দর কথা বলো, শোনো ক্লাসে। আমার অভিজ্ঞতা হলো এরা পরে যখন পড়া ধরতে যায় তখন দেখি কেউ কিছু পারে না। স্যার কোশ্চেন গুলো কেমন হতে পারে? কোশ্চেন তো বলে দিলাম, বাংলায় ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা করো। তোমাদের মনে হয় লিখিত পরীক্ষা হতে পারে, কারণ এই যে লকডাউন তো উঠে যাচ্ছে, লকডাউন বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে 12 জুন থেকে। স্যার ওটা তো স্যার স্কুল কলেজ কথা বলেছে স্যার, ইউনিভার্সিটির কথা বলেনি। যখনই ওটা খুলে যাবে তোমাদেরও খুলে যাবে। তোমাদের এই সেমিস্টার তো 4 মাসে না, 4 মাসের তো লাগবে না, 1 মাসের মধ্যে সব খুলে যাবে। যদি তাই হয় তাহলে তো তোমাদের লিখিত পরীক্ষা দিতে। স্যার বিগত অনেক এক্সটেনশন দেখে দেখে স্যার এটার উপরে আমাদের আপাতত ভরসা আসছে না স্যার। কেমন লাগে তাই না, দেশের একজন মন্ত্রী বা আশাহত হতে হয় না, হতে চাই না স্যার। না, দেশের একজন শিক্ষার্থীকে nobody trust that lady, এই যে বললেন যে খুলে দেব 12 জুন, কেউ বিশ্বাস করছো না তোমরা। আজকে বোধহয় দেখলাম যে ওই যে সাহেব বাজারে কাজলা পর্যন্ত র্যালি হবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য। স্যার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সবাই বিক্ষোভ করছে দেখলাম। ওই আর কি সবাই। তো ঠিক আছে, ভালো থেকো, রাখি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।